আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা শুনতে পাচ্ছেন একটু আমাকে এসএমএস করুন। আমি অলরেডি ক্লাসে ঢুকে গেছি। আচ্ছা, মিনিমাইজ করা যাচ্ছে না এখান থেকে। আচ্ছা, এখানে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাচ্ছি এবং খুবই ফলপ্রসূ ক্লাস। আশা করি সবার ভালো লাগবে এই ক্লাসটি। আমরা আইনের ধারাগুলো মনে রাখতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এবং মনে রাখতে পারছি না। আমরা খুব একটি সহজ একটি কৌশল, আমি আমার মতে এটা আমি আমার যখন আমি পড়াশোনা করছি বা আমি পড়াশোনা এখন বোধহয় স্টুডেন্ট যাদেরকে পড়ায় এবং আপনাদেরকে যাদেরকে আপনারা যেখানে যারা আমার কাছে পড়তেছেন, আমি একটি কৌশল অবলম্বন করি, যেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথমেই যে আমরা যখন কোনো একটু ছোট করে নিই দেখা যাচ্ছে। আহ, আমরা কোনো যখন পেনাল কোড অথবা কার্যবিধি অথবা সাক্ষ্য আইন, আরো অন্যান্য আইন যে মাইনর অ্যাক্ট বা অন্যান্য বিধান রয়েছে, ধারা যদি আমরা সহজভাবে মনে রাখতে চাই তাহলে আমাদের এই যে বিষয়গুলো আমরা দেখতেছি, এখানে পাঁচটা বিষয় রয়েছে আমাদের। এই পাঁচটি বিষয় আমাদের অবশ্যই বেশি বেশি খেয়াল রাখতে হবে। আপনি যদি যে কোনো ধারা যখন আপনি নিজে নিজে পড়বেন বা কারো কাছ থেকে পড়বেন বা কোনো কোচিং বা প্রাইভেট বা কোনো কনসালটেন্সি বা যাই বলুন না কেন, আপনি যেখানেই পড়েন না কেন, আপনাকে এই পাঁচটা বিষয় আপনাকে নিজে নিজে ক্রিয়েটিভিটি হতে হবে। আমি তাহলে মূল আলোচনায় চলে যাই। আমি এই প্রত্যেকটা ধারা, আমি যদি আমি একটা আজকে এখানে ধারা উপস্থাপন করেছি আপনাদের সামনে, যে ধারাটার মাধ্যমে আমরা এই পাঁচটি অ্যাপ্লাই করে আমরা আমাদের ধারাটি আমরা কার্যক্রম শেষ করব এবং ধারা শেষে আমাদের একটু ওয়ার্কশপ থাকবে, উদাহরণ থাকবে, সেটা দিয়ে আমরা শেষ করব। তাহলে আমি প্রথমে দেখে নিচ্ছি যে ধারা মনে রাখার কৌশল, একটি চমৎকার কৌশল। আপনারা একটু খেয়াল করেন। এখানে প্রথম দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন। আপনি যে ধারাটা পড়বেন, আমি যে আপনাদেরকে যে ধারাটা পড়াবো, এই ধারাটি অবশ্যই আপনাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি ধারা বা ধারার যে হেডলাইনটি রয়েছে, সূচিটা রয়েছে, আপনাকে ভালো করে আয়ত্ত নিতে হবে। আর একদম ক্লিয়ার করে, অর্থাৎ কঠিন করে বোঝার কিছু নেই। আপনি ধারাটা কয়েকবার পড়ে, দুই তিনবার চারবার পাঁচবার যাই বলেন না কেন, পাঁচবার যদি বলেন, পাঁচবার রিডিং পড়ে সেটাকে আপনাকে বুঝতে হবে যে এই ধারা এই বলা রয়েছে। প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, তারপর আমরা খেয়াল করি কানেক্টিং সেকশন। এটা কি? এটা হচ্ছে, আমি যদি এটি চিন্তা করি, কানেক্টিং সেকশন হচ্ছে আপনার অন্য আইনের সাথে সম্পৃক্ত ধারা। যেমন আমরা যখন কার্যবিধি আমরা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করি, পিআরবি তে কোন কোন জায়গায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার কথা বলা রয়েছে, এই অর্থাৎ এই আইনের সাথে অন্য আইনের সম্পৃক্ত আছে কিনা, কানেক্টেড কোন সেকশন আছে কিনা। আমরা অনেক সেকশন আছে যে একটি ধারার সাথে আমরা অন্য ধারার সাথে এখানে নিয়ে এসে আমরা লাগাই। এটা একটা বিষয়, এটা যখন আমরা উদাহরণ দেবো তখন বুঝতে পারবেন বা যখন সামনে যাব। কানেক্টিং সেকশন। এখন হলো মেকিং সেকশন, সরি মেকিং কোশ্চেন। তিন নাম্বার হচ্ছে মেকিং কোশ্চেন। অর্থাৎ আপনি যখন ধারাটা পড়লেন, ধারাটা পরে আপনাকে নিজে নিজে করে প্রশ্ন তৈরি করতে হবে যে এই ধারা থেকে, এই ধারার বিস্তারিত পড়ার পর আপনি যে মনে হয় যে এটা এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। আপনি জাস্ট খালি সূচি পড়ে চলে গেলেন, আপনি তা হবে না। আপনাকে সূচি তো পড়তে হবে, ভালো করে ধারাটা বোঝার একটা নিজেকে আয়ত্ত নিতে হবে, কিন্তু আপনাকে ওই ধারা থেকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে যে কি প্রশ্ন হতে পারে। চার নাম্বার, মেকিং এমসিকিউ। যেহেতু এখন এমস পরীক্ষার পূর্বে, রিটেন পরীক্ষার পূর্বে আপনার এমসিকিউ পরীক্ষা হয়, সরি, এই প্রত্যেকটা পরীক্ষার আমার দেখা যাচ্ছে যে এমসিকিউ পরীক্ষা হচ্ছে যে লিখিত পড়বে। তাহলে এমসিকিউ যদি আপনার তৈরি করতে হয়, মেকিং এমসিকিউ, আপনি যে ধারাটা পড়লেন, বিস্তারিত পড়লেন বা উপধারা, ধারা, উপধারা, দফা, দফা, যা যাই কিছু পড়লেন না কেন, পড়ে আপনাকে ওই ধারা থেকে যত বড় ধারা হবে হোক না কেন, প্রত্যেকটা ক খ গ ঘ যাই যে কটা সেকশন উপসেকশন থাকুক না কেন, আপনাকে ওই ধারা থেকে এমসিকিউ তৈরি করার ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি পড়ে গেলেন যে কোন কোন, আপনি হেডলাইনটা পড়লে বা ভিতরে পড়লে আমরা বুঝবেন এই ধারাটাই এমসিকিউ হতে পারে। তারপর খেয়াল করি মেকিং এক্সাম্পল। আপনি যে ধারাটা পড়লেন ক্লিয়ার, পুরোটা পড়ার পরে আপনাকে নিজের মতো করে উদাহরণ তৈরি করতে হবে। নিজের ভিতরে যদি উদাহরণ তৈরি করার মতো ক্রিয়েটিভিটি না জাগে যে এই ধারা থেকে কি উদাহরণ হতে পারে, অথবা বাস্তবের সাথে আপনার সাথে সেকশনের যদি মিল না করাইতে পারেন, তাহলে আপনার শেখাটা ব্যর্থ হবে। প্রত্যেকটা ধারা বাস্তবের সাথে মিল রয়েছে। অতএব আপনাকে যে ধারাটা পড়বেন বা আহ, যখন ক্লিয়ার হবে পড়া, তখন আপনি বুঝতে হবে এই ধারার সাথে বাস্তবে এই মিল রয়েছে। নিজের মতো কাল্পনিক কাল্পনিক উদাহরণ অথবা বাস্তবের সাথে উদাহরণ তৈরি করতে হবে। তাহলে ধারা মনে রাখার যে
পাঁচটি ওয়ে আমি এখানে বললাম, পাঁচটি যে কৌশল বললাম, এই প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, প্রতিটি ধারা ভালো করে বোঝা। কানেক্টিং সেকশন, অন্য আইনের সাথে সম্পৃক্ত রয়েছে কিনা, ধারা রয়েছে কিনা। 3 নম্বর মেকিং কোশ্চেন, প্রশ্ন তৈরি করতে হবে। মেকিং এমসিকিউ তৈরি করতে হবে, এমসিকিউ তৈরি করতে হবে। মেকিং এক্সাম্পল, উদাহরণ তৈরি করতে হবে। যদি এটাকে আমি আরো সহজ করি, যে তাহলে আমাদের হয় কি, ইউ সি এম এম, অর্থাৎ এটা একটু মনে রাখতে পারে আমরা, ইউসিএমএম, এটাতে আমরা যে যদি মনে রাখি যে এই ইউসিসিএমএম টা কি, যে ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, সিতে কানেক্টিং, সে এম তে হচ্ছে মেকিং কোশ্চেন, এম তে মেকিং এমসিকিউ, এম তে হচ্ছে মেকিং এক্সাম্পল। তাহলে আমরা ইউসিএমএম এমএম আমরা মনে রাখবো। এখন চলে যাই আমরা মূল আলোচনায়, একটু যে সময় লাগবে, একটু মনোযোগ দিন সবাই। আমরা আজকে একটি প্রথম যে বিষয়টি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, প্রতিটি ধারা ভালো করে বোঝা। এই বিষয়টি কি আমরা একটু দেখি। যেমন আজকে আমি অস্ত্র আইন থেকে, অস্ত্র আইনের 78 সালের আমরা এখানে এই 16 ধারাটা আলোচনা করছি। তো 16 ধারাটা কি বলা রয়েছে এখানে ধারা, আমরা যদি 16 ধারাটা পড়ি, দেখা যাচ্ছে যে কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। সবাই একটু মনোযোগ দেন, যে কোন কোন ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে অস্ত্র থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। এখানে যদি আমরা নর্মালি বুঝি, যে সকল ক্ষেত্রে অস্ত্র তো আমরা বুঝি থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। একদম ক্লিয়ার, যে কোন কোন ক্ষেত্রে আমরা যখন একটু বিস্তারিত পড়বো, নিচের দিকে যাব, তখন আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন মোটামুটি এইটুকু বুঝতে হবে যে অস্ত্র থানায়, লাইসেন্স প্রাপ্ত ডিলার থানায় অথবা ডিলার নিকট জমা, এই দুইটি ক্ষেত্রে বা যেহেতু বলেছে, তাই প্রথম হচ্ছে থানা, তারপর তো লাইসেন্স প্রাপ্ত ডিলার। তাহলে আমরা কতিপয় ক্ষেত্রে যেহেতু বলেছি, এই কতিপয় ক্ষেত্রগুলো আমরা নিচে জানবো। তাহলে আমরা এটাও আপাতত ক্লিয়ার, যে আন্ডারস্ট্যান্ডিং সেকশন। কানেক্টিং সেকশনে যদি যাই আমরা 2 নম্বরে, যে এই ধারার সাথে কোনো কানেক্টিং সেকশন নাই, চলে গেল, তাহলে আপনার এইভাবে রাখবেন, প্রত্যেকটা ধারা যখন আপনি খাতায় লিখবেন এভাবে রাখবেন। এখন আসেন মেকিং এমসিকিউ, 3 নম্বর আমরা যেটা বলেছি মেকিং এমসিকিউ। তাহলে মেকিং এমসিকিউ অর্থ হলো প্রশ্ন তৈরি করা। আমরা এই ধারাটা যখন হেডলাইন থেকে পড়লাম, যে কি কি এমসিকিউ, সরি, কি কি কোশ্চেন তৈরি করা যায় এখান থেকে, প্রথম দেখি হেডলাইন থেকে, যে কোন কোন ক্ষেত্রে অস্ত্র থানা অথবা লাইসেন্স ডিলারের নিকট জমা দিতে হবে। যখন আপনি এই ধারাটা বিস্তারিত পড়বেন, যখন পড়া হবে, তখন আপনি নিজে নিজে প্রশ্ন তৈরি করতে পারবেন। যেমন এই ধারা থেকে আমি প্রশ্ন তৈরি করেছি, যে কোন কোন ক্ষেত্রে, প্রথম হচ্ছে যে অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক সম্ভার দখল আছে এমন ব্যক্তির, যে অস্ত্রশস্ত্র কারো দখলে যদি থাকে, ওই ব্যক্তির ওই প্রকার দখলে থাকা, এই যে লাইসেন্স বাতিল, প্রথমত হচ্ছে যে তার লাইসেন্স বাতিল হয়ে যায়। এই ক্ষেত্রে, এটা একটা, প্রথমত লাইসেন্স বাতিল। 2 নম্বর হচ্ছে লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, এটা একটা বিষয়, এটা বাদ দিতে পারেন। লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, প্রথম হচ্ছে লাইসেন্স বাতিল হতে পারে, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হতে পারে। 3 নম্বর বলছে কি, অব্যাহতির কারণে বা পুনর্ধারার অধীনে বিজ্ঞপ্তি প্রদানের ফলে। এই যে অব্যাহতি বা পুনর্ধারার অধীনে, এই তিনটি বিষয় এখানে দেখেন, লাইসেন্স বাতিল, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ এবং পুনর্ধারার অধীনে বিজ্ঞপ্তি। আমরা পুনর্ধারাটা আমরা আহ কতিপয় স্থান ব্যতীত যেখানে অস্ত্র শস্ত্র রাখার ক্ষেত্রে রয়েছে, যে নির্দিষ্ট যে স্পেসিফিক ভাবে বলা রয়েছে, এই সকল স্থান ব্যতীত অন্য কোথাও অস্ত্র শস্ত্র রাখা যাবে না, এই ধরনের যদি বিজ্ঞপ্তি থাকে, তাহলে এই তিনটা। আর আরেকটা বলছে কি, যে কোনো কারণে তার পক্ষে অস্ত্র শস্ত্র গোলাবারক সামরিক সরঞ্জাম রাখা বেআইনি হয়ে পড়ে, খুব ইম্পর্টেন্ট একটা কথা। এই তিনটির ভিতর আরেকটি বললাম, যে কোনো কারণে আপনার যে অস্ত্রটা আপনার কাছে রয়েছে, অস্ত্র শস্ত্র সামরিক সম্ভার যাই কিছু হোক না কেন, অস্ত্র শস্ত্র গোলাবারত, এই সকল ক্ষেত্রে যদি আপনার কাছে রাখা বেআইনি হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই কাল বিলম্ব না করে থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিতে হবে। অর্থাৎ এই চারটার পরে এখানে নিচে লেখা, সেই ব্যক্তি কাল বিলম্ব না করে উক্ত অস্ত্র গোলাবারক সামরিক সরঞ্জাম নিকটবর্তী থানায় অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের ঘোষণা অনুযায়ী কি করবে, সরকার নির্ধারিত লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিতে হবে। জাস্ট আপনি হেডলাইন পড়বেন, কয়েকবার রিডিং পড়লে আমার মনে হয় আপনি যখন প্রশ্ন তৈরি করা শিখে যাবেন, এইটুক পড়ার পরে, এটা তো একদম জাস্ট একদম উত্তর দিয়ে দিলাম। মেইন বই হুবহু এভাবে লেখা আছে, আপনি যদি একটু ভালো করে পড়েন, মেইন বই অথবা এরকম পয়েন্ট করা নাই, আমি আমার নিজের বোঝার ক্ষেত্রে আপনাদের সামনে উপস্থান করেছি। তাহলে এই ক্ষেত্রে, এই যে চারটি ক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি প্রতি এমন হয়, সেই ক্ষেত্রে কাল বিলম্ব না করে উক্ত অস্ত্রটি কি করবে, খুব নিকটবর্তী থানায় অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, অথবা এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের ঘোষণা অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত নির্ধারিত লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিতে হবে।
এই কথাগুলো যেভাবে আছে কয়েকবার পড়লে আপনার মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা কি কি দেখলাম? চারটা ক্ষেত্রে আমরা এখানে দেখলাম, কোথাও তিনটি লিখলেও পারেন যদি এই পয়েন্টটা এখানে দিয়ে দেন, তিনটি ক্ষেত্রে হবে। আপনি এখানে আমি চারটি করেছি বোঝার ক্ষেত্রে। এখন আসেন, আমি যখন এটা প্রশ্ন তৈরি করলাম, প্রশ্ন তৈরি করার সাথে সাথে আমি কিন্তু একটা উত্তরে দিয়ে দিলাম এখানে, একটা উত্তর লিখছি আপনাদের বোঝার ক্ষেত্রে। এখন দেখেন আমি আরো প্রশ্ন তৈরি করেছি, অস্ত্রশস্ত্র কোন কারণে লাইসেন্স, কোনো কারণে লাইসেন্স বাতিল বা লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হলে কার নিকট জমা দিব, এটা একটা কোশ্চেন। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো কারণে যদি লাইসেন্স বাতিল বা লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হলো কার নিকট জমা দিবে? আমরা তো উপরে পড়েছি যে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থানায়, থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা লাইসেন্স ডিলার নিকট। আরেকটা প্রশ্ন তৈরি করেছি, কোন কোন কারণে কোনো ব্যক্তির পক্ষে আর কোনো অস্ত্র গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম রাখা বেআইনি বলে তাহার করণীয় কি? তার করণীয় কি? অবশ্যই কি করবে? অস্ত্র জমা দিবে, বেআইনি বলে আর কোনো সুযোগ নেই, থানা অথবা লাইসেন্স ডিলার যাওয়া। এটা একটা কোশ্চেন তৈরি করছি। আরেকটা প্রশ্ন তৈরি করছি, সরকারের ঘোষণা অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট কেন অস্ত্র জমা দিবে? কেন যখন অস্ত্র দিবে জমা দিবে, এই যে আমরা এই চারটা যে অপশন করেছি, এই চারটা ক্ষেত্রে অবশ্যই অস্ত্র জমা দেওয়াটা আপনার বাধ্যতামূলক। ক্লিয়ার? আরেকটি দেখি প্রশ্ন, বিশেষ ক্ষেত্রে অস্ত্র থানায় বা লাইসেন্স মুক্ত ডিলার নিকট অস্ত্র জমা দিতে হবে অস্ত্র আইনের কোন বিধানে বলা রয়েছে? আমরা জানি অস্ত্র আইনের কত ধারা, এই 16 ধারায় আমরা যে আলোচনা করতেছি এতক্ষণ, এই 16 ধারায় বলা রয়েছে এই বিধানটা, যে অস্ত্র অবশ্যই থানায় জমা দিতে হবে। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে আমরা মোটামুটি প্রশ্ন তৈরি করাও দেখে গেলাম, একটা ধারা পরে আমরা নিজে থেকে ক্রিয়েটিভিটি হতে হবে প্রশ্ন তৈরি করা। এখন আসুন এমসিকিউ তৈরি করা। এখন দেখি সর্বশেষ এমসিকিউ তৈরি করার কৌশলটা কি, যে এই ধারাটা পরে আমরা কি কি এমসিকিউ তৈরি করতে পারি। প্রথম দেখলাম যে কোন কোন ক্ষেত্রে অস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিতে হবে। এখানে উল্লেখ করেছে ক লাইসেন্স বাতিল, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, 3 নম্বর হচ্ছে 15 ধারার অধীনে বিজ্ঞপ্তি প্রদান না করলে। তাহলে আমরা এগুলো কিন্তু তিনোটাই জানি। তো উত্তরটা কি হবে আমাদের? তখন উত্তরটা হবে আমাদের অবশ্যই সবগুলো, এই যে উত্তর দেওয়া রয়েছে। বিশেষ ক্ষেত্রে দুই, বিশেষ ক্ষেত্রে অস্ত্র কাদের নিকট জমা দিতে হবে? থানায় লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট। ক খ। এই দেখেন আপনি যদি রিডিংটা ভালো না পারেন তাহলে আপনি এমসিকিউ তে গিয়ে পারবেন না, তাহলে এটা উত্তর হচ্ছে ক খ। আর গ উত্তর হচ্ছে। আচ্ছা এই যে তারপর আমরা খেয়াল করি, 3 নাম্বার একটা প্রশ্ন করেছি, কোন কোন ক্ষেত্রে অস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিবে? কোন কোন ক্ষেত্রে লাইসেন্স বাতিল হলে, অস্ত্র নিয়ে চলাফেরা করলে, এটা কিন্তু আমরা পড়িনি। লাইসেন্স কৃত অস্ত্র নিজ হেফাজতে রাখলে, এটা কিন্তু আমরা পড়িনি। তাহলে শুধুমাত্র ক। এই দেখেন এখানে উত্তর যা হবে, শুধু আমরা জানি লাইসেন্স বাতিল হলো। আপনার রিডিং যদি ভালো না পড়া থাকে আপনার কিন্তু পরীক্ষায় এমসিকিউ করতে অসুবিধা হবে। তাহলে এটা হবে শুধু এই লাইসেন্স বাতিল হলে উত্তর, কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র ক রয়েছে উত্তর হবে শুধুমাত্র ক। আবার এটা আপনারা দিয়ে নেন, এটা কিন্তু দিলে আপনার কেটে দেবে পরীক্ষায় মার্ক। তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে আপনাকে দিতে হবে শুধুমাত্র ক। আরেকটা প্রশ্ন করেছি, কার ঘোষণা অনুযায়ী বিশেষ অবস্থা প্রেক্ষিতে অস্ত্র থানায় অথবা লাইসেন্স ডিলার নিকট জমা দিতে হবে? পুলিশ, পুলিশ সুপার, সরকার, ডিএজি। আমরা জানি কি সরকার, উত্তর ক। তাহলে আপনার দেখেন, আপনি যদি এইটুকু আপনার ভালো করে পড়া থাকে, একটা প্রশ্নের যদি মোটামুটি ভিতরে একটু ভালো করে আপনারা অপশন গুলা বা ভিতরে যে একটু বিস্তারিত করে থাকেন, আপনি যে কোনো কোশ্চেন করলে আপনি উত্তর পারতেছেন। আপনার কি করি, শুধু এই হেডলাইনটাই পড়ে থাকি। হেডলাইনটা পড়লে হবে না, আপনি হেডলাইন পড়ার সাথে সাথে আপনি এই পাঁচটি আপনাকে আপনার মাথায় থাকতে হবে, যে একটি প্রশ্ন থেকে, একটি ধারা থেকে কি কি বিষয় আমার মাথায় রাখতে হবে। আমি এই পাঁচটা বিষয় যদি আপনাদের মাথায় থাকে, আপনি যদি প্র্যাকটিস করেন প্রত্যেকটা ধারা নিয়ে, আশা করি আমার এই যে কৌশল আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা আরো যাই, আর একটু সর্বশেষ রয়েছে আমাদের মেকিং এক্সাম্পল, উদাহরণ তৈরি করা। এটা হলো সবচেয়ে বড় একটা বিষয়, যে পরীক্ষা আপনি ধারা বুঝলেন, এমসিকিউ দিলেন, কোশ্চেন দিলেন, এখন এখান থেকে উদাহরণ দিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। যে এখন বর্তমান যে সিলেবাস বা যে অনুযায়ী পরীক্ষা প্রশ্ন হচ্ছে, দেখা যায় একটা উদাহরণ দিয়ে দিলে উদাহরণ থেকে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হতো। তাহলে আমি পড়ি। উদাহরণ দেখাচ্ছে, রহিম নামক একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি তার অস্ত্রটির লাইসেন্স মেয়াদ শেষ হওয়ার পর তাহার কাছে রাখা বেআইনি হয়ে পড়লে তিনি উক্ত অস্ত্রটি নিজ হেফাজতে রেখে দেন। এতে তাহার কি উক্ত নিজ হেফাজতে রাখার আইনি বিধান লক্ষ্য? আমরা এই আইনে পড়ছি কোনো সুযোগ নাই বেআইনি ভাবে, বেআইনি কোনো লাইসেন্স বিহীন অস্ত্র নিজ হেফাজতে রাখার সুযোগ নেই। যেহেতু তার লাইসেন্স বিহীন অস্ত্র তার মেয়াদ শেষ হয়ে গেছে, লাইসেন্স মেয়াদ উল্লেখ করে দিছে, তাহলে এই আইনি 16 ধারা বলে রয়েছে যে লাইসেন্স যদি মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদ তার বাতিল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পুনর্ধারার বিধান যে বিজ্ঞপ্তি রয়েছে যে অবশ্যই আপনাকে নিজ কতিপয় নিজ হেফাজতে রাখার সুযোগ নাই, সেই ক্ষেত্রে অবশ্যই অস্ত্রটি থানা অথবা ডিলারের নিকট জমা দেওয়ার আপনার বিধান রয়েছে। তাহলে আপনি এই 16 ধারার বিধান আপনি কি করেছেন? লঙ্ঘন করেছেন। সরি, এখানে হবে 16 ধারা। তাহলে এখানে 16 ধারার বিধানটা আপনি কি করেছেন? লঙ্ঘন করেছেন। তার কেন লঙ্ঘন? আপনি একটু যদি একটু তাহার উচিত ছিল, কে তাহার উচিত ছিল
অস্ত্র গোলাবারুদ সময়ের সময় দখলে আছে এমন ব্যক্তির ওই প্রকার দখল লাইসেন্স বাতিল, ওই যে আমি উপরে যে তিনটা অপশন বললাম, লাইসেন্স বাতিল, মেয়াদ উত্তীর্ণ, অব্যাহতি, এই সকল ক্ষেত্রে তাহার পক্ষে কি বেআইনি হয়ে পড়ছিল, যার ফলে সে কাল বিলম্ব না করে অবশ্যই কি করতে হবে, উক্ত অস্ত্রটি সামরিক সরঞ্জাম নিকটবর্তী থানা অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অথবা অবস্থার প্রকৃতিতে সরকারের ঘোষণা অনুযায়ী সরকার নির্ধারিত লাইসেন্স ডিলার নিকট জমা দেবে। এই কথাগুলো ওখান থেকে নিয়ে আসছে যে, সরি, এখানে যে আমি একটু আগে লিখলাম এই যে পয়েন্ট গুলা, এখানে জাস্ট এখানে কপি করে এখানে বসাই দিচ্ছি। জাস্ট আপনি এটা নিজের মতো করে লিখবেন, জাস্ট এটা আমি একটু একটু যদি কঠিন হয়েছে আপনি আপনাদের মতো লিখবেন, এটা আরো সহজ করে লেখা যায় যে সে জাস্ট 16 ধারা বিধান লঙ্ঘন করেছে, কিন্তু তার উচিত ছিল সে অস্ত্রটি দ্রুত থানায় অথবা ডিলারের নিকট জমা দেয়, তা না করে সে নিজে হেফাজতে রেখেছে। জাস্ট এভাবে লিখলেও উত্তর হয়ে যাবে। কিন্তু তারা জানতে চাচ্ছে এটা কি বেআইনি কিনা, আইনের বিধান লঙ্ঘন হয়েছে কিনা, এইটুকু জাস্ট। তাহলে আমরা দেখলাম একটি ধারা যদি আমরা ভালো করে পড়তে চাই তাহলে আমাদের এই বারবার বলি এই পাঁচটি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ইউসি ট্রিপল এম বা ইউসি এম এম এম, অর্থাৎ প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, ধারাটা ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে কানেক্টিং সেকশন, অন্য এর সাথে সম্পৃক্ত অন্য কোনো ধারা এর সাথে যায় কিনা। মেকিং কোশ্চেন তৈরি করতে হবে, প্রশ্ন তৈরি করা। মেকিং এমসিকিউ রয়েছে, এমসিকিউ তৈরি করতে হবে। সর্বশেষ হচ্ছে মেকিং এক্সাম্পল, আপনি ধারাটি পরে অবশ্যই আপনি উদাহরণ তৈরি করতে হবে। যে সকল প্রশ্নের, যে সকল ধারার উদাহরণ হবে না আপনি তৈরি করবেন না, বাট আপনি সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা ধারা থেকে উদাহরণ তৈরি করা। তা আশা করি আজকে আমাদের যে বিষয়, আপনি প্রত্যেকটি ধারা থেকে মনে রাখতে হলে আপনার এই পাঁচটি বিষয় অ্যাপ্লাই করতে হবে। বারবার বলতেছি যে এই পাঁচটি বিষয় আপনি যদি আমার আমার এটা আমার এটা কারো গবেষণা না, এটা আমি আমার নিজের ব্রেনকে খাটিয়ে আমি আমি যেগুলো পড়েছি, এবং আপনাদের যদি আশা করি আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের ভালো লাগবে। তো আজকের এই পর্যন্তই, আশা করি আপনারা এই ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আহ আপনারা প্রত্যেকটি ধারা যেভাবে আজকে বুঝে এখানে যে কৌশলটা দেওয়া হয়েছে, আমরা যে পরবর্তী যেভাবে আমরা আপনাদেরকে পড়াবো, আপনারা চেষ্টা করেন এইভাবেই যখন যেভাবে বলবো সেভাবে আপনারা উত্তরগুলো আমার এই উত্তরগুলো যখন আমি বলবো যে গ্রুপে দিয়ে দেওয়ার জন্য, ঠিক এইভাবেই ওই ধারা থেকে উত্তরগুলো এইভাবেই যে নমুনা দেওয়া আছে যেভাবে আমি করেছি সেভাবে আপনারা চেষ্টা চেষ্টা করবেন। তো আশা করি সবাই মোটামুটি এই ধারার যে সেকশনটি আশা করি বুঝতে পেরেছেন। আমরা আর, এখানেই সমাপ্ত করব। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের সে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকে ভালো থাকবেন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।